মাহমুদুল হক রচিত উপন্যাসের সংখ্যা সর্বমোট 9টি। যদি আমরা কলেবর বিবেচনা করি দেখব বইগুলো খুব একটা দীর্ঘ নয়। 7 পৃষ্ঠা থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত এক একটি রচনা। এর সঙ্গে আমরা যোগ করে নিতে পারি তার 2টো গল্পগ্রন্থ, প্রতিদিন একটি রুমাল এবং লেখকের নির্বাচিত গল্প, এছাড়াও তার অগ্রন্থিত গল্প। সর্বসাকুল্যে এই তার প্রকাশিত রচনা। কিন্তু প্রতিবার আমি বিস্মিত হই এই ভেবে যে তার মাত্র 9টি উপন্যাসে তিনি 9টি ভিন্ন অ্যাপ্রোচে কানেক্ট হচ্ছেন পাঠকের সঙ্গে। প্রতিবার নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টা করছেন, বদলে নিচ্ছেন বলার ভঙ্গি, ভাষা কিংবা প্রকরণ। গ্রন্থের প্রকাশকাল বিবেচনা করলেও আমাদের অবাক হতে হয়। তার গ্রন্থিত প্রথম উপন্যাস অনুর পাঠশালা তিনি রচনা করেন 1967 সালে, অথচ এটি গ্রন্থবদ্ধ হয় দীর্ঘদিনের পর 1973 সালে। এভাবে প্রকাশিত হয় লেখকের প্রথম 3টি বই, অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা এবং জীবন আমার বোন। কিন্তু গ্রন্থবদ্ধ চতুর্থ বইটি পুনরায় আমাদের মনোযোগ দাবি করে, চিক্কোর কাবুক, যা রচিত হয় 1979 সালে এবং সে বছরই গ্রন্থবদ্ধ হয়। অথচ ততদিনে লেখক লিখে রেখেছেন আরও 4টি উপন্যাস, যার কোনোটি তিনি গ্রন্থাকারে প্রকাশ করেননি। বইগুলো যথাক্রমে কালো বরফ, মাটির জাহাজ, খেলাঘর এবং অশরীরী। এগুলো গ্রন্থবদ্ধ হয় 1988 সাল থেকে 2009 সাল পর্যন্ত, যার ভেতর লেখকের সর্বশেষ রচিত উপন্যাস পাতালপুরী। গ্রন্থ প্রকাশে লেখকের এই সংযম নিঃসন্দেহে যে কোনো শিল্পীকে রচনা প্রকাশে সংযত হতে আরও অনুপ্রাণিত করবে। যেমনটা তিনি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, শিল্পীদের লোভ থাকতে নেই। নির্লোভী শিল্পীর ছেলেবেলা থেকেই যেমনটা আমরা দেখি, মাত্র 12 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। অসংখ্য গোয়েন্দা গল্প ছিল তার পাঠ্য তালিকায়। ছিল হেমেন্দ্র কুমার রায়, নিহার রঞ্জন গুপ্ত, প্রহেলিকা সিরিজ, কাঞ্চনজঙ্ঘা সিরিজ, মোহন সিরিজ সহ আরও নানান গোয়েন্দা গল্পের সমাহার, যা পাঠের তীব্র আবেশ থেকেই সেই ছেলেবেলায় তিনি রচনা করেন রেড হর্নেট, অরণ্য বাসর ও আমি সম্রাট। এ সমস্ত রচনার হাত ধরেই ধীরে ধীরে আমাদের আজকের আলোচ্য মাহমুদুল হক স্পষ্ট হয়ে ওঠেন। লেখেন দ্রৌপদীর আকাশে পাখি, সময়কাল 1957। সে সময় মোহাম্মদ মাহফুজুল্লাহ, যার কাছে লেখক লেখার অনুপ্রেরণা পেয়েছেন বহুবার, লেখককে তার 15 বছর বয়সের বিবেচনায় গ্রন্থাকারে লেখাটি প্রকাশের ব্যাপারে নিরুৎসাহিত করেন, যার ফলে লেখাটি ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় বের হলেও গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। পরবর্তী বই ব্যাধ ও নীলদুপুর। যদিও এটি মূলত প্রথমে লিখতে শুরু করেন লেখক, তবে গল্পটি শেষ করতে সময় লেগে যায়। এর ক্ষেত্রেও একই পরিণাম ঘটে, পত্রিকায় প্রকাশিত হলেও গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। কবি আহসান হাবিব, যিনি শুরু থেকে লেখককে সমর্থন করতেন, তাকে অপেক্ষা করবার উপদেশ দেন। লেখক তা গ্রহণ করেন, যার ফলে 1970 সালে সমীপেশু পত্রিকায় প্রকাশিত হয় অনুর পাঠশালা। উল্লেখ্য যে গ্রন্থাকারে মুদ্রণের সময় প্রকাশক প্রদত্ত বইটির নাম নির্ধারিত হয় যেখানে খঞ্জনা পাখি, যা পাঠের পর সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি কিনা সনাতন পাঠক ছদ্মনামে সে সময় বইপত্র সম্বন্ধে লিখতেন, বলেছিলেন, বইটি পড়তে শুরু করলে বোঝা যায় ইনি একজন সত্যিকারের শক্তিশালী লেখক। বাংলা গদ্যের উপর প্রভুত্ব করার ক্ষমতা এর আছে। ছেলেবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের কিশোর সংস্করণ পাঠের পর বেশ আলোড়িত হয়েছিলেন মাহমুদুল হক। পূর্ণ বয়সে তারই যেন এক বিপরীত চিত্র তুলে ধরলেন এই বইতে। মোট 11টি পরিচ্ছেদে বিভক্ত ছোট্ট এই বইটি, যাকে আমরা 2টো ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম ভাগে রয়েছে পরিচ্ছেদ 1 থেকে 7 পর্যন্ত, যার প্রথম পরিচ্ছেদ 11 পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত, দ্বিতীয় পরিচ্ছেদ 1 পৃষ্ঠার এবং পরবর্তী 5টি পরিচ্ছেদে বাক্য সংখ্যা কম এবং ছোট হতে হতে সপ্তম পরিচ্ছেদে এসে 9টি শব্দের মাত্র 1টি বাক্য তিনি লিখেছেন। যেন অবরুদ্ধ অনুর মুক্তি ঘটল আজ, যার দরুন পরবর্তী অনুচ্ছেদগুলো আবার দীর্ঘ হতে শুরু করেছে। প্রকাশ পেয়েছে মুক্তির স্বাদ, যেখানে আকাশ কখনো মেঘময়, কখনো বর্ষণমুখর, আবার কখনো সুনীল আকাশ উন্মোচিত হয়েছে। উপন্যাসের এই দ্বিতীয় ভাগে এসে লেখক বদলে নিয়েছেন ভাষা। তার মতে বুড়িগঙ্গার ওপারে আঞ্চলিক ভাষা রয়েছে প্রায় 4 ধরনের: কুট্টিদের ভাষা, পুবাদের ভাষা, চৌরাদের ভাষা কিংবা কাছাইরাদের ভাষা। অনুর পাঠশালায় তিনি চুনকুটিয়ার আঞ্চলিক ভাষা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। মূলত শিশু কিশোরদের উপস্থিতি থাকলেও এই উপন্যাস শিশুতোষ নয়, বড়দের জন্য লেখা, যেখানে কাব্যিক ভাষায় তিনি ওদের অন্তর্জগৎ উন্মোচিত করেছেন। যে ভাষা সম্পর্কে আমরা কবি শঙ্খ ঘোষের কাছে শুনতে পাই, সুরচিত গদ্যমাত্রেরই একটা ছন্দ প্রবাহ থাকে। তার ধ্বনির উত্থান পতনে, তার জ্যোতির রস্য দীর্ঘতায়, তার শব্দ ব্যবহারের সুমিত বলয়ে তৈরি হয় ছন্দ। এর কোনো পূর্ব নির্দিষ্ট নিরূপিত ধরন নেই, একেই বলা যায় গদ্যের ছন্দ। এই উপন্যাসের প্রতিটি বাক্য তাড়িয়ে পড়বার মতন, পড়তে হয় থেমে থেমে, স্বাদ নিতে নিতে।
আর এই সমস্ত সৌন্দর্য ছাপিয়ে যে রূঢ় সত্যের সন্ধান পান পাঠক, সেখানে প্রেম, কাম, শৈশব, স্বপ্ন, রহস্য নিয়ে তৈরি এক ভিন্ন জগৎ। রহস্যময় সে জগৎটাই অনুর পাঠশালা। আচ্ছা, এনাফ। পরবর্তী বই নিরাপদ তন্দ্রা। নিরাপদ তন্দ্রা বইটি সম্পর্কে মাহমুদুল হক তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে প্রেমকে হামানদিস্তায় ফেলে ঠুকে ঠুকে মাথার মুকুট করেছি তার নাম হিরণ। অর্থাৎ প্রধান চরিত্র হিরণের হিরণময়ী হয়ে ওঠার প্রেমের গল্পই নিরাপদ তন্দ্রা। গল্পটি উত্তম পুরুষে বর্ণিত হয়েছে, তবে এখানে লেখককে কথকের সঙ্গে মেলানো যায় না। বারবার কথকের হাত বদল হয়েছে এবং বদলে গেছে তাদের প্রত্যেকের ভাষা। সম্ভবত সবচেয়ে বেশি অদ্ভুত রকমের ভাষার ব্যবহার রয়েছে মাহমুদুল হকের এই বইটিতে। আমি যাকে বলি অক্ষর প্রধান ভাষা, যেখানে তিনি বাংলা ভাষার অক্ষরগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এই মুহূর্তে স্ক্রিনে থাকা উদাহরণটি ছাড়াও আরো বেশ কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন এখানে শুধুমাত্র একটি অক্ষর নিয়ে তিনি যেন খেলেছেন। এখানে গল্পের মাঝখানে সমগ্র বাংলা বর্ণমালাই যেন উঠে আসছে এক এক করে। গল্পের বাইরে এই অক্ষর অর্থহীন মনে হতে পারে, কিন্তু লেখক তার সুদক্ষ হাতে নিছক অক্ষর থেকে প্রকাশিত করেছেন চরিত্রের মনের অভিব্যক্তি। গল্পের হিরণের প্রতি লেখক এতটাই মনোযোগ দিয়েছেন যে পুরো বইতে মূল কথকের নাম তিনি উচ্চারণ করেছেন মাত্র একবার, কামরান রসুল, যা হয়তো অমনোযোগী পাঠকের দৃষ্টি এড়িয়ে যাবে প্রতিবার। ব্যবহার করেছেন সুপ্রচুর বাগধারা ও লোকায়িত শব্দ, যা তার অন্যান্য রচনার তুলনায় এই বইটিতে সর্বাধিক। কখনো কখনো একই অনুচ্ছেদে ব্যবহার করেছেন একাধিক বাগধারা বা লোককথা। এই বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর শেষাংশ, যেখানে 5 পৃষ্ঠা জুড়ে 159 লাইনের দীর্ঘ নিরবিচ্ছিন্ন তালে হিরণের ভাবনা এবং অনুভূতি ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। মূলত যাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস, যা কিনা জনপ্রিয় হয়েছিল জেমস জয়েসের রচনা থেকে। অবশ্য তিনিই প্রথম এটি আবিষ্কার করেননি, বরং ধার করেছিলেন এডওয়ার্ড দুজারদিনের কাছ থেকে। সম্ভবত এটি বাংলা সাহিত্যে সবচেয়ে সফল স্ট্রিম অফ কনসাসনেসের ব্যবহার, যেখানে কেবলমাত্র কমার উপর ভর করে লেখক তুলে ধরেছেন হিরণের প্রেম আর প্রত্যাশা, জীবন আর স্মৃতিচর্যা, যা বহতা নদীর মতোই ক্রমাগত প্রবাহিত হয়েছে, যে নদীর কাছে পাঠকের ফিরে আসতে হবে বারবার।